হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ টপিকটা পড়ব। টপিকটার নাম হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। তাহলে এই যে পরন্ত বস্তু দেখতেছো, এই পরন্ত বস্তুর সূত্রগুলো দিলেন বিজ্ঞানী গ্যালিলিও। এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ? পরীক্ষাতে আসে যে কোন বিজ্ঞানী পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন? উত্তর হচ্ছে গ্যালিলিও। আচ্ছা, তাহলে বিজ্ঞানী গ্যালিলিও মোট ৩টা সূত্র দেন। এই সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে দেখব, কেমন? তাহলে প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে আমরা যদি এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটা যদি দেখি, তোমাদেরকে বলে দিই, এই যে এখানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা হচ্ছে কি পিসের হেলানো টাওয়ার, ঠিক আছে? বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথমে পিসের হেলানো টাওয়ারের মধ্যে তার এই যে ৩টা সূত্র আছে ৩টা সূত্রগুলো প্রমাণ করেন। তাহলে দেখো, আমি যদি একটা ওই উদাহরণটা দেখি, তাহলে উদাহরণে দেখতেছি বস্তু যেগুলো আছে সেই বস্তুগুলো একই উচ্চতায় আছে। এই দেখো, একই উচ্চতায় আছে এবং এরা স্থির অবস্থান আছে। স্থির অবস্থানে থাকলে আমরা জানি কি আদিবেগ শূন্য। তাহলে এই স্থির অবস্থান থেকে যখন আমি এগুলোকে ছাড়ি, তাহলে দেখো কি হচ্ছে। তাহলে দেখো এখানে বস্তুগুলো একই গতিতে নিচে পড়তেছে। খেয়াল করতেছো? বস্তুগুলো কি একই গতিতে নিচে পড়তেছে। তাই এখানে আমাদের প্রথম সূত্রটা কি হইল? প্রমাণিত হইল যে কোনো একটা বস্তুকে যদি আমি একই অবস্থানে রাখি তাহলে এরা একই সময়ে একই পথ অতিক্রম করবে। অর্থাৎ প্রথম বস্তু অর্থাৎ লাল বস্তুটা যদি টি1 সময় লাগে এবং নীল বস্তুটা যদি টি2 সময় লাগে, তাহলে দুটোটা একই সময়ে পড়বে, অর্থাৎ টি1 সমান কি হবে? টি2 হবে। আশা করি তোমরা প্রথম সূত্রটা বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কিন্তু শর্ত আছে, দেখো। এর আগেও ছিল শর্ত, কি কি? স্থির অবস্থানও একই উচ্চতা থেকে হইতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে এদের কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। যদি এমন হয় তাহলে যদি কোনো একটা বস্তু যদি পড়ে, তাহলে নির্দিষ্ট সময়ে যে ব্যাগটা সে পাবে তা ওই সময়ের কি হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ যদি ব্যাগ যদি বাড়ে তাহলে কি হবে? সময়ও বাড়বে। ধরো তোমাকে প্রশ্নে বললো যে সময় দ্বিগুণ হলো, তাহলে ব্যাগ কি হবে? ব্যাগ হবে কি দ্বিগুণ, কেমন? এই যে দেখো এখানে কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়লে তার কি হচ্ছে? ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে উপর থেকে নিচে পড়া মানে হচ্ছে তার ব্যাগটা বৃদ্ধি পাওয়া। এটা তোমরা যে কোনো কিছুর মধ্যে দেখতে পারবা। যেমন ধরো এটা একটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপর থেকে কোনো কিছু যদি পড়ে, তাহলে সে আস্তে আস্তে কি হয়? তার গতিটা খুব বাড়ে না, কারণ তার এই গতি বাড়তেছে। কারণ কি? তার সময় লাগতেছে অনেক বেশি উপর থেকে নিচে পড়তে। তার ফলে এক সময় কি হয়? তার গতি বাড়তে বাড়তে আগুন ধরে যায় তার সারফেসের মধ্যে। এটা একটা ভালো উদাহরণ। তোমরা খেয়াল রাখিও এটা। তো আশা করি দ্বিতীয় সূত্রটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা একটা ইন্টারেস্টিং সূত্র, কারণ এই সূত্র থেকে কিন্তু পরীক্ষাতে অঙ্কও আসে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইখানে ধরো তোমরা হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে টি সমান, অর্থাৎ সময় যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা কত হবে? 4 গুণ, তাই না? তোমাদেরকে আমি এই ইয়াটা বলি, সম্পর্কটা বলি। দেখো, তোমরা যদি তোমাদেরকে যদি বলে যে এইচ এর মান বের করো, তোমরা কি করবা? এই সমান টি স্কয়ার ধরে নিবা। বলা হইলো কি দূরত্ব, সময়কে দ্বিগুণ করা হলো বা সময় 4 করা হলো, অথবা কোনো একটা বস্তুর সময় হলো 4 সেকেন্ড, তাহলে তার দূরত্ব কত হবে? তাহলে 4 সেকেন্ড যদি হয় তাহলে কি 4 4 কত? 16, অর্থাৎ তার দূরত্ব হবে কত? 16। এই বিষয়টা আর একটু ভালো করে বোঝার জন্য তোমরা এই যে গ্রাফ একটা আছে এই গ্রাফটা একটু লক্ষ্য করো। দেখো এখানের মধ্যে যে বস্তুটা আছে, দেখো বস্তুটা আমি যদি কোনো একটা জায়গায় যদি থামাই, ধর এইখানে থামালাম আমি, তাহলে দেখো আমার যে সময় ছিল সে সময়টা 2.54 হয়েছে, কিন্তু যে উচ্চতা আছে সেই উচ্চতা কি এটার বর্গ বর্গ হয়েছে, কেমন? অর্থাৎ তোমরা এই জিনিসটার মধ্যে একটু খেয়াল রাখো তো, একটু মন দাও তো এখানে। দেখো কি হচ্ছে, আমি উপর থেকে নিচে নামতেছি, দেখো সময় যত বাড়তেছে এইচ এর মানটা কি, এইচ এর মানটা বর্গের আকারে অনেক বেশি বাড়ে যাচ্ছে। যদি আমি একটু ধরার চেষ্টা করি, হচ্ছে না, যাই হোক, তাও দেখো
তোমরা ক্যালকুলেটারে দেখো হিসাব করে 2.39কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু 5.17ই আসবে। তো খুব সুন্দর একটা উদাহরণ এটা। তো আশা করি তোমরা এই যে এই শর্ত আছে বা সম্পর্ক আছে সেই সম্পর্কটা ভালো করে বুঝতে পারবা। এইখানে আমরা যে তিনটে সূত্রগুলো দেখছিলাম সেই সূত্র তিনটা কিন্তু আমরা আগে যে গতি সমীকরণ পড়ছিলাম সেই গতি সমীকরণের সাথে কিন্তু সম্পর্কিত। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এদের আমাদের আগে যে গতিসূত্র ছিল গতিসূত্রের এর জায়গায় এখানে জি বসানো হয়েছে। যেমন তোমাদেরকে আমি মনে করাই দিই, ভি সমান কি ছিল, ইউ প্লাস আইটি, আর এর সমান কি ছিল, ইউটি প্লাস হাফ আইটি স্কোয়ার, আর আরেকটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে দেখো এখানে কোনো সব কিছুই একই রকম, কিন্তু এর জায়গায় বসাইছে কি জি, আর এস এর জায়গায় এস হচ্ছে দূরত্ব, এইচও একটা দূরত্ব, এখানে খুব একটা পরিবর্তন হয় নাই। তো এস এর জায়গায় বসাইছে এইচ, জাস্ট এটাই পরিবর্তন হয়েছে, আর এগুলো সবগুলো একই। বুঝছো? তাহলে এই যে আমি এই সূত্রটা পাইছি কোথা থেকে, এই সূত্রটা পাইছি গতি প্রথম সূত্র, এটা পাইছি তৃতীয় সূত্র, এবং সর্বশেষটা হচ্ছে চতুর্থ সূত্র থেকে। আশা করি তোমরা এটাও মনে রাখতে পারবা। এখন আমরা যে গতির তৃতীয় সূত্রটা পড়ছিলাম, আমরা কিন্তু সম্পর্ক থেকে কি বের করতে পারি, মান বের করতে পারি। কেমন? আমরা গত ক্লাসে যতগুলো সম্পর্কে বলছি ততগুলো সম্পর্কে কিন্তু এভাবে আমরা ডিনোট করতে পারি বা প্রকাশ করতে পারি, এবং এগুলোর সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। তাহলে দেখো, একটা বস্তু যদি টি1 সময়ে ধরো এইচ1 গেল এবং টি2 সময়ে এইচ2 দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইচ1 ডিভাইড বাই এইচ2 সমান কি টি1 স্কয়ার ডিভাইড বাই টি2 স্কয়ার, করে লিখতে পারি। এই সম্পর্ক থেকে আমরা সরাসরি কি বের করতে পারি, মান বের করতে পারি। তবে এখানে আমাদের রাশি থাকতে হবে দুইটি। বুঝছো? তাহলে দেখো, আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলি, কোনো একটা বস্তু ধরো এইচ1 মান দেওয়া আছে কত, এইচ1 এর মান দেওয়া আছে ধরো 4 মিটার, এবং টি1 এর মান দেওয়া আছে কত, 2 সেকেন্ড, এবং এইচ2 এর মান দেওয়া আছে কত, 9 মিটার। তাহলে টি2 এর মান কত হবে বের করতে বলছে। বুঝছো? মানে কোনো একটা বস্তু, ধর দুইটা বস্তু আছে, প্রথম বস্তুটা গেল কি এইচ1 দূরত্বে, যেতে তার সময় লাগছে কত, 2 সেকেন্ড, এবং আরেকটা বস্তু এইচ টু সমান 9 মিটার যেতে তার কত সময় লাগবে এটা বের করতে বলছে। তাহলে যেহেতু আমরা সম্পর্ক জানি, সম্পর্কটা আমরা লিখবো। তাহলে প্রথম বস্তুর মান এইচ1 এ বসাবো, এইচ1 সমান কত, 4, এবং সময় স্কয়ার, তাহলে এটা স্কয়ার করবো, টু টু স্কয়ার সমান কত, 4, সমান এইচ2 এর মান বসাবো, এইচ2 এর মান কত, 9, এবং টি2তে বের করতে পারে, তাই না? তাহলে এটা কাটা গেলে কত থাকে, 1। তাহলে এটার জায়গায় আমি এই ব্যস্তানুপাতিক করে আমি ডাইরেক্ট লিখে ফেলতে পারি না যে টি2 স্কয়ার সমান 9। তাহলে এই 9কে স্কয়ার করলে কি হয়, মানে বর্গ করলে হয় কত, 3। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা টি2 এর মান বের করে ফেলতে পারছি। তাহলে তোমরা দেখো, আমরা একটু আগে দেখলাম যে এটাকে যদি আমি এখন স্কয়ার করি অর্থাৎ কি আসে, 9, এই 9টাই কি, এইচ2। এভাবে তো আমরা সম্পর্কটা এখান থেকে পাইছিলাম, তাই না? এই যে সম্পর্ক থেকে তোমরা যে প্রসিডিউরের মাধ্যমে বা এভাবে যে প্রকাশ করে অঙ্ক করতে পারবা, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা, তোমরা সামনে অনেকগুলো অঙ্ক করতে পারবা, এবং অঙ্কগুলোর সাহায্যে, সম্পর্ক সাহায্যে আরো অনেক কিছু করতে পারবা। বুঝছো? তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে না। তো আশা করি তোমরা যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের এই টপিকের সব, এই অধ্যায়ের সব টপিক কভার হয়ে গেছে গা। তবে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু কয়েকগুলো গ্রাফ আছে যেগুলো সরাসরি বইয়ে দেওয়া না থাকলেও গাইডে কিন্তু আছে। তো আমি চেষ্টা করছি যতগুলো গ্রাফ আছে সেগুলো তোমাদের জন্য উপস্থাপন করতে। তাহলে দেখো, প্রথম গ্রাফটা হচ্ছে কি, সমবেগের গ্রাফ। তো সমবেগ মানে কি, প্রতিবার বেগটা কি হবে, সমান হবে। তাহলে দেখো এখানে, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, গ্রাফের নাম হচ্ছে দূরত্ব বনাম সময়, আর এই গ্রাফের নাম হচ্ছে কি, দূরত্ব বনাম সময়। এই যে আমরা এই গ্রাফের নাম কিভাবে দিই, গ্রাফের নাম দিই আমরা এই ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষকে আগে নিই এবং পরবর্তীতে এক্স অক্ষকে নিই। যেমন এটার নাম হবে কি, এক্স অক্ষ বনাম ওয়াই অক্ষ বনাম এক্স অক্ষ। তাহলে দেখো, যেমন এটা দেখো, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের হচ্ছে কি দূরত্ব, আর এক্স অক্ষ কি সময়। তাই এটা হবে কি দূরত্ব বনাম সময় গ্রাফ। তাহলে এই আশা করি তোমরা এই গ্রাফের নামগুলো বলতে পারবা, তাই না? তো এই গ্রাফটা হচ্ছে কি সমবেগের গ্রাফ। তাহলে এই সমবেগের গ্রাফটা হচ্ছে কি সরল রৈখিক গ্রাফ, সরল রেখা বরাবর সেটা যাচ্ছে। প্রশ্নের মধ্যে সরাসরি তোমাদের গ্রাফ দিয়ে ফেলতে পারে, আর বলতে পারে যে সমবেগ
সমবেগের লেখচিত্র আমরা কিভাবে পাই? তাহলে সমবেগের লেখচিত্র কি হবে? সরল রৈখিক বরাবর, সরল রৈখিক বা সরল রেখা বরাবর। কেমন? আর এই যে সরলরেখাটা কি? মূল বিন্দুগামী সরলরেখা, মাথা রাখবা, কারণ এটা মূল বিন্দু দিয়ে গেছে, এটা তো মূল বিন্দু, জানোই তো। আচ্ছা, কিন্তু এটা কিন্তু মূল বিন্দু যে আমি যাই নাই, কিন্তু দোনোটা কিন্তু একই, বুঝছো? আচ্ছা, এটা এটা একটু বুঝাই দিই, দেখো সময়টা বাড়ছে, সময়টা বাড়ার সাথে সাথে কি দূরত্ব বাড়ছে, দেখো বারবার বাড়তেছে এবং প্রতিবার একই হারে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ব্যাগটা আমার কি হচ্ছে? সমান হচ্ছে প্রতিবার। দেখো এটা যদি আমি হিসাব করি সমান বেগ, এটা হিসাব করলে সমান বেগ, বুঝছো? এটার ক্ষেত্রেও সেম। আরো একটা গ্রাফ দেখি আমরা সমবেগে, সেটা হচ্ছে কি ব্যাগ বনাম সময়। যেহেতু আমরা জানি কি সমবেগ মানে কি ব্যাগটা সবসময় সমান থাকবে, তাই এই লাইনটা কি হবে? একদম বরাবর সোজা যাবে গা। সময় বাড়ার সাথে সাথে দেখো প্রতিবার কি হচ্ছে? সমান মান পাচ্ছি আমরা। তাহলে এটা যদি শূন্য হয়, 1 2 3, এই তিনের মধ্যে প্রতিবার একই হচ্ছে, অর্থাৎ আদি বেগও আমার 3, শেষ বেগও আমার কি 3। এবার আমরা দেখি সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি? সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণটা সবসময় কি হবে? একই হবে, ত্বরণ একই হবে। তোমাদের তো মনে আছে না, আমরা ত্বরণ সবসময় একই পাই কখন? যখন আমাদের বেগ বৃদ্ধির হার সবসময় একই থাকে। কেমন? বেগ বৃদ্ধির হার যদি সবসময় একই থাকে, অর্থাৎ প্রতিবার যদি 2 ঘর করে করে যদি বাড়ে, তাহলে সেটা হবে কি? সুষম ত্বরণ। তাহলে এইখানের মধ্যে আমি দুইটা গ্রাফ দেখতেছি, একটা হচ্ছে কি সরণ বনাম সময়, আর একটা হচ্ছে কি ব্যাক বনাম সময়। তাহলে সরণ বনাম সময় দেখো, এটা কি হচ্ছে? বাড়তেছে, বাড়তেছে, কিন্তু হঠাৎ করে খুব বেশি বাড়ে যাচ্ছে গা। কেমন? এটা দেখো, এখানেও কি হচ্ছে? বাড়তেছে এবং খুব আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে গা। তো এটা কিন্তু মাথা রাখবা সরণ বনাম সময়ের জন্য, আর এটা হচ্ছে কি ব্যাক বনাম সময়, বুঝছো? কারণ একটু পরে তোমাদের কনভেনশন লেগে যেতে পারে। এই যেমন এটা দেখো, সেম গ্রাফ, ওই গ্রাফ আর এই গ্রাফটা কিন্তু সেম, কিন্তু আগেরটা ছিল কি ত্বরণের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি অসম ত্বরণ ক্ষেত্রে। অসম ত্বরণ মানে কি? যে ত্বরণগুলো মান কি হবে না? সমান হবে না। দেখো এই এই গ্রাফ আর এই গ্রাফ দোনোটা একই, কিন্তু দোনোটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছো তোমরা? দেখো এইটা, এটা হচ্ছে কি ব্যাক বনাম সময় গ্রাফ, কিন্তু আগেরটা ছিল কি সরণ বনাম সময় গ্রাফ। তো বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ব্যাক বনাম সময়, দেখো আমি যদি এটার সাথে যদি তুলনা করি, দেখো সমতরণে কি ছিল? ব্যাক বনাম সময় ছিল মূল বিন্দুগামী সরলরেখা। সরলরেখাটা একটু বেশি হয়ে গেল, দেখো মূল বিন্দুগামী সরলরেখা, কেমন? তাহলে দেখো মূল বিন্দুগামী সরলরেখাটাতে কি হচ্ছে? এভাবে যাচ্ছে, আর দেখো কতগুলো পার্থক্য, মানে কতটুকু পার্থক্য এদের মধ্যে, এটা হচ্ছে পার্থক্য, বুঝছো? তাই এইখানে দেখো সময়টা বাড়তেছে, ব্যাগটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে, কিন্তু হুটহাট করে অনেক বেশি বাড়িয়ে যাচ্ছে, ব্যাগটা বাড়তেছে, বুঝছো? এখানে কি হচ্ছে? ব্যাগটা আগে অনেক বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কি হয়ে যাচ্ছে? এভাবে করে নিচে নেমে যাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে অসমতরণের বেগ। আচ্ছা, এরপরে দেখো মন্দন। মন্দন মানে তো তোমরা জানোই, ঋণাত্মক ত্বরণ অথবা ব্যাগ হ্রাসের হার। তার মানে এখানে ব্যাগটা কি হবে? হ্রাস পাবে, বুঝছো? এই দেখো ব্যাগটা হ্রাস পাচ্ছে, সময় যাচ্ছে, ব্যাগটা দেখো অনেক উপরে ছিল, আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে ব্যাগটা, বুঝছো? তাহলে ব্যাগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, এবং ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। এখানে আমরা আরো একটা গ্রাফ দেখতেছি, সেটা হচ্ছে কিসের গ্রাফ? খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু ত্বরণের, খাড়া নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, ঠিক আছে? দেখো কোন একটা বস্তুকে যদি আমি নিচ থেকে যদি উপরে মারি, বা উপরে মেলা মারি, তাহলে কি হচ্ছে? ও নিচে পড়ে যাবে, তাই না? তো নিচে পড়বে কোন ত্বরণে? তোমরা তো সবাই জানো যে কোনো একটা বস্তুকে যদি আমি উপর থেকে যদি নিচে নামাই, তাহলে সে কি করে? অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে নামে, আর অভিকর্ষ ত্বরণের মান তো সবসময় সমান থাকে। তাই এটা কি হয়? একদম স্ট্রেট বরাবর থাকে, আর অভিকর্ষ ত্বরণ তো একটাই ত্বরণ, জানো তো। তাহলে এই যে মানটা দেখো সবসময় কি হচ্ছে? একই থাকতেছে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমাদের এখানে আর কোনো ইয়া নাই, এতটুকু পর্যন্ত আমাদের ছিল। আমাদের এই বইয়ে যত কিছু ছিল সবগুলো আমি তোমাদের কভার করে রাখছি। তোমরা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো, আর আমার ক্লাসগুলো কিন্তু ভালো করে মন দিয়ে করো, যাতে তোমরা সবকিছু বুঝতে পারো। আমি কিন্তু একদম ডিটেলসে তোমাদেরকে সবকিছু পড়াচ্ছি, যাতে তোমাদের কোনো কিছু ল্যাগিংস না থাকে। এর একটা কারণ হচ্ছে
তোমরা যখন ইন্টারে উঠবা তখন কিন্তু এই 9-10 এই যে ছোট ছোট বেসিক যেগুলো আছে সেগুলো যদি তোমরা এখন থেকে জানো তাহলে তোমাদের ইন্টারটা খুব সহজ লাগবে। ইন্টারটা একদমই কঠিন লাগবে না। তো আমি তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে যতটুকু জানানো ততটুকু জানাচ্ছি। আশা করি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগতেছে। তো আজকে এত পর্যন্ত থাকুক। ধন্যবাদ।